রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের হদিস মেলেনি। ২২ ঘন্টায়ও জীবিত উদ্ধারের আশা ছাড়ছেন না ফায়ার ফাইটাররা। ৩৫ ফিট তারা খনন করেছে। ৩৫ ফিটের মধ্যে আমরা যদি ভিকটিম পাই তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে। চট্টগ্রামের মিরসরায়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত। জামালপুরের সরিষাবাড়িতে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। উত্তরে জেকে বসতে শুরু করেছে শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে ৮.৯ ডিগ্রি। বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা। মানিকগঞ্জে ১০ বছরে ১০০ কোটি টাকা আত্মসাৎ। নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে অসাধুরা। আমার নিঃস্ব বানাই দিছে, আমি ঘর দিমুক্তি দেয়, আমার স্বামী কাম করে খায়। পেনশনের কিছু টাকা পাইছি, সেই টাকাটা আমি ওদের ইয়েতে রাখছি। নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে, কিন্তু সমাজসেবার রেজিস্ট্রেশনটা এখনো রানিং আছে। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গভীরে পড়ে যাওয়ার ২২ ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি ২ বছরের শিশু সাজিদকে। ফায়ার সার্ভিস জানিয়েছে ৩৫ ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা। ভোরে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, ৩৫ ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর ১:২০ থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। বর্তমানে কাজ করছে মোট ৮টি ইউনিট। কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এছাড়া এক্সকেভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজ। এখন এক্সকেভেটরের মাটি খনন প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের ফায়ার ব্রিগেডের আমাদের ইউনিট নামছে। আমরা যে ৩৫ ফিট তারা খনন করেছে, ৩৫ ফিটের মধ্যে আমরা যদি ভিকটিম পাই তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে। অন্য চেষ্টা বলতে আমাদের লোহার শিক আছে প্রায় ৩০-৩৫ ফিট, সেটা দিয়ে আন্ডারগ্রাউন্ড আমরা চেষ্টা করব। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, উদ্ধার তৎপরতা সম্পর্কে জানাবেন, আর ফায়ার ফাইটাররা শিশুটিকে পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী, কি বলছেন তারা, সে বিষয়েও জানাবেন। এবং তারা বলছেন যে তারা আশা করছেন যে তারা এই শিশুটিকে উদ্ধারে সক্ষম হবেন। আমি যেখানে রয়েছি ঠিক তার পাশেই এই যে খনন কাজটি সেটি আসলে চলছে, এবং আমি যদি দেখাই যে এক্সকেভেটরে যেখানে খনন করা হচ্ছে তার পাশেই যে আসলে একটি পাইপ রয়েছে, সেই পাইপটি যেখানে সেটি আসলে গর্তটি এই গভীর নলকূপের পাইপ বসাতে গিয়ে যেটি খনন করা হয়েছিল এবং যে গর্ত দিয়ে আসলে শিশুটি পড়ে গেছে। তো ৩৫ ফুট পর্যন্ত এই গর্তে পাইপটি, এই যে পাইপটি আমরা দেখতে পাচ্ছি সাদা পাইপ, সেটি আসলে ৩৫ ফুট পর্যন্ত গিয়ে আটকে গেছে, যে কারণে যারা এখানে উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত তারা যেটি আশা করছেন যে এই ৩৫ ফুটের ভেতরেই আসলে শিশুটি থাকবে, এরকম আশা তারা করছেন। কিন্তু এখনো পর্যন্ত সেই পর্যন্ত তারা যেটি আসলে যেতে পারা, অর্থাৎ উদ্ধারের জন্য সুড়ঙ্গ করে সেই পর্যন্ত যেতে পারা, সেটি তারা এখনো করতে পারেননি। সেটির চেষ্টাই আসলে এখানে তারা করছেন। যেটি আসলে এখানে একটি বড় সমস্যা হয়েছে সেটি হচ্ছে এই যে বিপুল উৎসুক জনতা তার পাশে যেভাবে ঘিরে রেখেছে, সেটি আসলে বারবার উদ্ধার কর্মীরা বলছেন যে এটি আসলে তাদের উদ্ধার কাজের জন্য এটি আসলে তাদের উদ্ধার কাজের জন্য একটি বড় রকমের
ব্যাঘাত তৈরি করছে। পাশাপাশি যে স্থানটি সেই স্থানের পাশেই একটি পুকুর রয়েছে, সেই পুকুরও আসলে পুকুরের পাড় যেন ধসে না পড়ে, অথবা পুকুরের পাশে যেহেতু এই গর্তটি, সেক্ষেত্রে পুকুর থেকে পানি এসে যেন এই গর্তটিতে উদ্ধারের কাজে আবার কোনো রকম ব্যাঘাত তৈরি না করে বা আরও বড় ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটায়, সেইটি আসলে তাদের মনোযোগ তারা রাখছেন এবং সেই কারণে খুবই সতর্কতার সঙ্গে তাদেরকে থাকতে হচ্ছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ব্রিফিং শুরু করেছেন, আমরা সেখানে যেতে চাই। আমরা একটু কথা বলতাম। এক্সকিউজ মি। আচ্ছা, আমি একটু শুধু লাইভে আছি, আপনি একটু আমাকে বলবেন। এক্সকিউজ মি। লাগাতে যাচ্ছি 40 ফিট গেছে স্যার, 40 ফিট গেছে স্যার। আমরা মধ্যে দিলে স্যার আমরা একটু নেমে ওই দিক থেকে আমরা এই করব। ভাই আমরা এখন কথা বলতে পারবো না, প্লিজ আমি একটু কাজ করতে দেন, আমি এই মাত্র। আচ্ছা, উনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ফায়ার সার্ভিসের, যিনি আসলে এখানে এসেছেন এবং এখন এসে পৌঁছলেন এবং তিনি এই উদ্ধার কাজ পর্যবেক্ষণ করছেন। রাব্বি। শিবলি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের মিরসরায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে তাহমিদ খান নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বারোইয়ারহাট পৌর বাজারে একটি দোকানে পায়ের ওপর পা তুলে বসেছিলেন হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জুবায়ের। এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা না নামানোই জুবায়েরকে লাথি মারে লিটন। পরবর্তীতে এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় তাহমিদ সহ অন্তত 10 জন আহত হন। রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাহমিদের। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। পুলিশ বলছে, নিহত তাহমিদ ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যদিও পরিবার বলছে তিনি কোনো দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা জানিয়েছেন, তাহমিদ ছাত্র জনতার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা আর জড়িতদের ধরার বিষয়ে পুলিশ কি বলছে সে বিষয়েও জানাবেন। রাব্বি, জড়িত যারা রয়েছেন বা এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং থানা পুলিশ এমনটি জানিয়েছেন। এবং দ্বিতীয়টি, যে পরিবারের পক্ষ থেকে যারা এসেছেন গতকাল রাতে কিন্তু তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতে কিন্তু তিনি মারা যান এবং তার পরিবারের বাবা দেখতে পাচ্ছেন আলমগীর হোসেন, তিনি রয়েছেন এবং তার প্রতিবেশী যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। তারা বলছিলেন যে ঘটনার সময় কিন্তু গাজী তাহমিদ খান তিনি সেখানে উপস্থিত ছিলেন না। একটা সময় হঠাৎ করে ওই জায়গাটা দিয়ে যাওয়ার সময় তিনি সংঘর্ষে পড়ে যান। এর পরবর্তীতে তার সামনে, অর্থাৎ মুখের সামনে এবং বুকের পেছনে অর্থাৎ পিছে সেখানে ছুরিকাঘাত করা হয়। সে কারণেই তিনি সেখানে মাটিতে লুটে পড়েন। পরবর্তীতে স্থানীয় বা যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা খবর পেয়ে তাকে স্থানীয় সদর হাসপাতাল থেকে এখানে নিয়ে যান। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি আসলে বলছিলেন যে তার একমাত্র সন্তান, একেবারেই একটি মাত্র সন্তান ছিলেন, তাকে হারিয়ে বাবা একেবারেই বাকরুদ্ধ, তিনি শোকে স্তব্ধ বলা যায়। বলছিলেন যারা জড়িত এই বিষয়টাতে যেন সঠিক বিচার তিনি চান এবং তিনি এখন পর্যন্ত কোনো মামলা করেননি এবং তিনি চাচ্ছিলেন এবং তার পুরো পরিবারের দাবি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যেন কঠিন শাস্তির আওতায় আনা হয় এবং বিচারের মুখোমুখি করা হয় এবং পরবর্তীতে যেন সেই ঘটনাগুলো যাতে আর কোথাও না ঘটে, এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। রাব্বি। অভি, আপনাকে ধন্যবাদ। জামালপুরের সরিষাবাড়িতে এক র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে সিমলা বাজারের গণময়দান এলাকায় এই ঘটনা। পুলিশ জানায়, র্যাব 2-এর সহকারী উপপরিদর্শক মোহর উদ্দিনের স্ত্রী লিপি আক্তার 3 সন্তানকে নিয়ে সরিষাবাড়ির বাসায় থাকতেন। 2 ছেলে নানা বাড়িতে যাওয়ায় রাতে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন লিপি। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। মালামাল লুটের সময় বিষয়টি টের পান লিপি। এই সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। লিপি আক্তারের মেয়ের চিৎকারে আশপাশের লোকজন আসায় আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও র্যাব। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ বিষয়ে আরো জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, নিহতের স্বজনরা কি বলছেন আর জড়িতদের শনাক্ত করার বিষয়ে পুলিশ কি বলছে সে বিষয়েও জানাবেন। দেখুন রাব্বি, আমরা যখন আসার পরে পুলিশ আমাদের সাথে ব্রিফ করে, পুলিশ যেমনটি বলছেন যে গতকাল রাত 1টা থেকে 4টার মধ্যে কিন্তু এই ঘটনা সংঘটিত হয়। সে সময় যিনি মারা গেছেন লিপি আক্তার, তার মেয়ে কিন্তু তার সাথে ছিল। পরবর্তীতে গ্রিল কেটে ঢোকার পরে লুট যেটুকু করার পরে আর কি তারা যখন বিষয়টি আঁচ করতে পারে, তারপরে হচ্ছে সেই চোরকে, অর্থাৎ চোরের যে ঘটনা বলছে তাকে ধরার জন্য কিন্তু চেষ্টা করে, তারপরে কিন্তু তাকে মুখ বেঁধে অর্থাৎ তার ওড়না দিয়ে কিন্তু তাকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এর পরবর্তীতে স্থানীয় যারা তার মেয়ে সেখানে ছিল, মেঝো মেয়ে, তাকে কিন্তু সে কিন্তু আশেপাশের যে মানুষজনকে ডাক চিৎকার কিন্তু তারা চলে আসে, তারপরে চুল পাড়িয়ে যায়। তো পুলিশ যে বিষয়টি বলছেন যে সকালে গিয়ে তার লাশ উদ্ধার করেছেন, করে এনে তার মেয়েকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ অর্থাৎ যে তদন্তের খাতিরে যে কথাগুলো তাদের সাথে বলতে হয় সেগুলো বলছেন এবং স্বজনদের সাথে কথা বলছেন। এই ঘটনায় কিন্তু এলাকায় একটি শোকের মাতম ছড়িয়েছে। একটু জানিয়ে রাখি যে যিনি মারা গেছেন সেদিন কিন্তু র্যাব সদস্য অর্থাৎ সহকারী পুলিশ পরিদর্শক র্যাব 2 কর্মরত আছেন, তিনি এখনো এসে পৌঁছাননি, আসছেন। আর পুলিশের পক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সর্বসাকুল্যে এই ঘটনার পরে কিন্তু এলাকায় একটি সুখের ছায়া বয়ে যাচ্ছে। তো এই মোটিভ কিন্তু এখনো কিন্তু জানাতে পারেনি পুলিশ, তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন। রাব্বি। সাগর, আপনাকে ধন্যবাদ। উত্তরে জেকে বসতে শুরু করেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.9 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন। আবহাওয়া অফিস জানিয়েছে পঞ্চগড়ের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চারপাশ ঢাকা থাকছে কুয়াশায়। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে বাড়ছে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে তাপমাত্রার পারদ নামার সাথে সাথে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। আমাদের নামাজ উঠে হয় না, খুব কষ্ট করে উঠে হয় না, উজু করা হয়, কিন্তু পানি ঠান্ডা আর কুয়াশা যে সকালবেলা ছিল একটু কমে জেলা, সকালবেলা খুব কুয়াশা। শীত পড়ছে, আমাদের তো কেউ কম্বল টম্বল দেয় না। সমবায় মানে সহযোগিতা, উন্নয়ন আর সঞ্চয়ের নিরাপদ জায়গা, এই ছিল সাধারণ মানুষের ধারণা। কিন্তু বাস্তবের চিত্রটা এখন সম্পূর্ণ উল্টো। মানিকগঞ্জের সমবায় সমিতির নামে কোটি কোটি টাকার প্রতারণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত 10 বছরে আমানত সংগ্রহের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ হয়েছে প্রায় 100 কোটি টাকা। নিবন্ধনের পর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দাপট বেড়েছে অসাধুদের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের আসমা বেগম প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটা মেরামতের স্বপ্ন ছিল তার, কিন্তু উচ্চ মুনাফা লোভ দেখিয়ে গ্রামীণ উন্নয়ন নামে একটি সংস্থা হাতিয়ে নিয়েছে তার সবটুকু সঞ্চয়। আজ ঘর নয়, স্বপ্নটাই ভেঙে গেছে আসমার। আমার নিঃস্ব বানাই দিছে, আমি ঘর দিমু কি দে, আমার স্বামী কাম করে খায়, কামলা দিয়ে খায়, আমি বাস কাছ নিয়ে থাই কিংবা থাহুম ও কাছে গেছি, কয় দিমু দিমু ভাবি দিমু, এনে ওরা পলাইছে। বেশি মুনাফার লোভ দেখিয়ে এই এলাকার 3 শতাধিক মানুষের কাছ থেকে গ্রামের আলো ও গ্রামীণ উন্নয়ন সংস্থার নামে প্রায় 5 কোটি টাকা আমানত সংগ্রহ করে একটি চক্র। তাদের প্রতারণায় আজ নিঃস্ব অসংখ্য পরিবার। আমাকে লোভ দেখাইছে, আমরা ওই লোভে করছি, আমরা তো গরিব মানুষ। স্বামী স্টক করে মারা গেছে, সেইখান থেকে পেনশনের কিছু টাকা পাইছি, সেই টাকাটা মানে আমি ওদের ইয়েতে রাখছি। বিশেষ কারণে টাকা দিয়ে ওকে এনজিওতে নিয়ে রাখছি। অনেক মানুষও মানাও করছিল, কিন্তু যে আমরা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, লোভে পড়ছি। সংস্থা দুটির অফিস এখন তালাবদ্ধ বাসাবাড়ি। স্থানীয়রা বলছেন টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর গা ঢাকা দেয় কর্মকর্তা কর্মচারীরা। লোকজন আস্তে আস্তে ওরা আস্তে আস্তে প্রয়োজনীয় মানে জিনিসপত্র সরাইয়া ওরা পরে একবারই ফালাইছে। ফ্যামিলি ভাড়া হয়ে গেছে, এসে টুকায়। অনুসন্ধান বলছে সমবায় ও সমাজসেবার নিবন্ধন নিয়ে আবার অনেক সময় কোনো নিবন্ধন ছাড়াই মানিকগঞ্জে গত 10 বছরে অন্তত 20টি সংস্থা গ্রাহকের প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
কিন্তু বেশিরভাগ প্রতারকই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। লক্ষ লক্ষ টাকা নিছে গ্রামীণ উন্নয়ন বই দেয়, সেটা সমবায় অফিস থেকে এই রেজিস্ট্রেশনটা নিছে। কিন্তু সমবায় অফিসারে আমরা একদিন বলছিলাম যে এই যে আপনি রেজিস্ট্রেশন দিলে আপনি দেখেন না, কয় ওরা তো কার্যক্রম চালাই নেয়। অভিযোগ যাওয়ার পরে তারা নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে, কিন্তু সমাজসেবার রেজিস্ট্রেশনটা এখনো রানিং আছে। একের পর এক কথিত সংস্থার নামে গ্রাহকের টাকা আত্মসাৎ হলেও সমাজসেবা ও সমবায় অফিসের কাছে নেই কোনো সমন্বিত তথ্য। অভিযোগ, কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটছে, যদিও তা অস্বীকার করছেন সংশ্লিষ্টরা। গ্রামে গঞ্জে সমবায় সমিতি, এনজিও বা ব্যাংক, মানুষ না সব মিলায় ফেলে। তো অনেক সময় দেখা যায় যে সমবায় সমিতি দোষী থাকে না, বা ওখানে কোনো সমবায় সমিতি নিবন্ধিত নাই, ওইটা শুধু সমিতি, এরকম হয় অনেক সময়। আর আমরা যদি দেখি যে আমার কাছে অভিযোগ আসছে এবং এটা সত্যি একটা আমাদের নিবন্ধিত সমবায় সমিতি, সেক্ষেত্রে আমাদের যে সমবায় সমিতি আইন বিধিমালা আছে, আইনের 49 ধারা আছে, সেই অনুযায়ী তদন্ত দিয়ে আমরা খতিয়ে দেখি যে আসলে ঘটনাটা কি ঘটছে। যদি ক্ষুদ্র ঋণ করতে হয় তাহলে MRA, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো তাদের কাছে আবেদন করলে তারা কিছু টার্গেট দেয়, ওনারা ফিল্ড পর্যায়ে ভিজিট করেন, যদি সন্তোষজনক মনে হয় তাহলে ওনারা MRA সার্টিফিকেট দেন, আর সেই সার্টিফিকেটের আলোকে ওনারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে। স্বাভাবিকভাবে আমাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত যেসব সংগঠন, তারা ক্ষুদ্র ঋণ করতে পারবে না। প্রতারণার সাথে জড়িত সংস্থাগুলোর নাম ভিন্ন হলেও কৌশল একই, মানুষের সঞ্চিত অর্থ নিয়ে গা ঢাকা দেয়া। প্রতারণা রোধে গ্রাহকদের সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তরের কঠোর নজরদারি আর দ্রুত আইনি ব্যবস্থা। না হলে আরও পরিবার হারাবে সঞ্চয়ের স্বপ্ন, আর থামবে না এই প্রতারণার চক্র। এই মত স্থানীয়দের। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। আজ মুন্সিগঞ্জ মুক্ত দিবস। মুক্তিযুদ্ধের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় মুন্সিগঞ্জ। দিনটি উপলক্ষে সকালে জেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধারা যুদ্ধের দিনগুলো স্মৃতিচারণ করেন। 1971 সালের 11 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা শহরের সরকারি হরগঙ্গা কলেজে থাকা পাকিস্তানি সেনা ক্যাম্পের চারপাশে অবস্থান নেয়। এ সময় কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি সেনারা। এক পর্যায়ে ধলেশ্বরী নদী হয়ে পালাতে থাকে তারা। হানাদার মুক্ত হওয়ার মাত্র 2 দিন আগে 9 নভেম্বর গজারিয়ার ফুলদি নদীর তীরে এক লাইনে দাঁড় করিয়ে হত্যা করা হয় 360 জন জেলে, কৃষক এবং মুক্তিযোদ্ধাকে। পরে বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায় শহীদদের মরদেহ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।